ওয়েলকাম আলামিন স্টাডি 360। সুরক্ষিত রাখি প্রকৃতি ও মানুষের বন্ধন। এই অধ্যায়ে তোমাদের যে সকল একক কাজ, দলগত কাজ, ছক পূরণ এছাড়াও যে সকল কাজ রয়েছে সব কিছুর সমাধান আজকের এই একটি ভিডিওতে পাওয়া। শুরুতেই বলে নেই, তোমরা তোমাদের এই অধ্যায়ের যে পড়াগুলো রয়েছে অবশ্যই তোমরা মিনিমাম দুবার রিডিং পড়ে নেবা। এবার চলো আমরা তোমাদের একটি একটি করে কাজের সমাধান দেখে নেই। এখানে দেখো তোমাদের কিছু ছবি দেয়া রয়েছে, তার উপরে কিছু বলা রয়েছে, যেমন যে প্রথমে আমরা যে ছবিগুলো দেখছি সেগুলো সম্পর্কে নিচে ছকে বাক্য লিখব। বাক্যগুলো হবে এটি কি, কোথা বা কিভাবে আছে, কিভাবে আমাদের সঙ্গে সম্পর্কযুক্ত এবং এটি হারিয়ে গেলে বা নষ্ট হলে আমরা কি কি সমস্যার সম্মুখীন হতে পারি। দেখো এখানে ছবি রয়েছে এবং এখানে তোমাদেরকে এই ছবির মধ্যে যেগুলো তোমরা খুঁজে পাও সেগুলো এখানে তোমাদের লিখতে হবে। চলো আমরা তোমাদের এই প্রত্যেকটি ছবির যে বাক্য তোমরা তৈরি করবে সেগুলো আমরা দেখে নেই। তো তোমরা খেয়াল করো যে এখানে তোমাদের ছবি রয়েছে এবং এখানে আমরা বাক্য তৈরি করেছি এভাবে যে এটি বন, জলবায়ু ও মাটির, এটি বানান ভুল হয়েছে, এটি নির্ভরতা হবে। তো নির্ভরতার উপর ভিত্তি করে বাংলাদেশের বনভূমিকে 4 ভাগে ভাগ করা হয়। গাছপালা ও বনভূমি আমাদের জীবন ও পরিবেশ রক্ষা করে। জীবের শ্বসন প্রক্রিয়া চালু রাখার জন্য অক্সিজেন আবশ্যক। গাছপালা আমাদের সেই অক্সিজেন সরবরাহ করে। বনাঞ্চল বা গাছপালা প্রয়োজনের তুলনায় কমে গেলে আমরা অক্সিজেন পাবো না। পশু পাখির আবাসস্থল হিসেবে বনভূমি বিশেষ ভূমিকা রাখে। তো এখানে কিছু বানান মিস্টেক রয়েছে, তোমরা এটা সংশোধন করে নেবা। এর পরের যে ছবিটি রয়েছে, তো এটি একটি বাঘের ছবি। এখানে আমরা এভাবে লিখতে পারি বাক্যটি, এটি রয়্যাল বেঙ্গল টাইগার। এটি পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট বা লোনা পানির বন হিসেবে খ্যাত। সুন্দরবনে দেখা যায়। বাঘের এই প্রজাতি পরিবেশ ও বাস্তুসংস্থানের সাথে নিবিড়ভাবে সম্পর্কিত। বর্তমানে যত দিন যাচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা তত কমছে। এটি পুরোপুরি হারিয়ে গেলে বা বিলুপ্ত হয়ে গেলে আমাদের পরিবেশের ভারসাম্যের উপর নেতিবাচক প্রভাব পড়বে। এর পরের ছবিতে আমরা লক্ষ্য করি, এটি হচ্ছে বিল, বাংলাদেশের সবচেয়ে বড় বিল চলন বিল। পাবনা, রাজশাহী ও সিরাজগঞ্জের অংশবিশেষ জুড়ে এ বিলের অবস্থান। এছাড়া ঢাকার আড়িয়াল বিল, গোপালগঞ্জের গোপালগঞ্জ বিল বেশ পরিচিত। বিলগুলো স্বাদুপানির আলো উৎস। বর্ষার সময় বিলগুলোতে পানির গভীরতা বেশি থাকে এবং পাড়ের জমিগুলোতে সেচ দেওয়ার জন্য বিলের পানি ব্যবহৃত হয়। এছাড়া বিভিন্ন প্রজাতির মাছ এবং জলজ প্রাণী আবাসস্থল হিসেবেও উল্লেখযোগ্য। এছাড়াও বিলের সংখ্যা কমে গেলে এই সংশ্লিষ্ট প্রাণী ও পরিবেশ হুমকির মুখে পড়বে। এর পরের ছবিতে লক্ষ্য করো, এটি নদী। বাংলাদেশ নদীমাতৃক দেশ। এই দেশের প্রায় প্রতিটি এলাকায় নদী আছে। নদী এদেশের মিঠা পানির মাছের অন্যতম উৎস। মেঘনা নদীর পানি নিয়ে বৃহত্তর কুমিল্লা, নোয়াখালী ও চট্টগ্রাম জেলার চাষাবাদ উন্নত করা হচ্ছে। সারা দেশেই নদীর পানিকে ব্যবহার করে বিভিন্ন কৃষি পরিকল্পনা করা হচ্ছে। তবে নিয়ম বহির্ভূত উপায়ে যত্রতত্র ব্রিজ, কালভার্ট, বাঁধ ইত্যাদি নির্মাণের কারণে অনেক নদী শুকিয়ে যাচ্ছে। এছাড়া গ্রীষ্ম ও শীতকালে পানি প্রবাহ কমে যাওয়ার ক্রমেই দেশের নদীগুলো তাদের নাব্য হারিয়ে যাচ্ছে। এতে দেশের সমাজ, অর্থনীতি ও জনজীবন দারুণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। পরের ছবিতে তোমরা লক্ষ্য করো, এটি পাহাড়। বাংলাদেশের মোট ভূমির প্রায় 12% এলাকা এটি টারসারিয়া যুগের পাহাড়সমূহে গঠিত। এই পাহাড়গুলোকে 2 ভাগে ভাগ করা যায়। বাংলাদেশের অধিকাংশ ক্ষুদ্র নৃগোষ্ঠী অধিবাসীদের জীবন জীবিকা পাহাড়ি এলাকা ঘিরে গড়ে উঠেছে। তাই পাহাড় কেটে সমতলে পরিণত করার ফলে তাদের অর্থ, সামাজিক ও সাংস্কৃতিক জীবন হুমকির মুখে পড়ছে। এর পরের ছবিতে দেখা যাচ্ছে এটি বঙ্গোপসাগর।
এটি পৃথিবীর সবচেয়ে বড় উপসাগর। বাংলাদেশের সর্বদক্ষিণে এর অবস্থান। বঙ্গোপসাগর পরিবেশে অসংখ্য প্রজাতির চিংড়ি ও মাছের অনুকূল আবাসস্থল। এছাড়া প্রাকৃতিক গ্যাস সহ বিভিন্ন ধরনের খনিজ সম্পদের খোঁজ পাওয়া গেছে। তবে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের পরিবেশ, শিল্প বর্জ্য, কীটনাশক, বিভিন্ন মানবীয় কর্মকাণ্ড যেমন নির্বিচারে উপকূলীয় বন ধ্বংস, উপকূলীয় চিংড়ি ঘেরের সম্প্রসারণ প্রভৃতির কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং প্রতিবেশগত পরিবেশগত অবনতি সাধিত হচ্ছে। তোমাদের আবারও বলে নেই, এখানে কিছু কিছু বানান এখানে মিস্টেক রয়েছে, তোমরা এগুলো ঠিক করে নেবা। আশা করি এই যে ছবি এবং বাক্য তৈরি করা, এটা তোমরা বুঝে গিয়েছো। এবার চলো আমরা পরবর্তী কাজে কি করতে হবে সেটি দেখে নেই। উপরের কাজটি করে প্রাকৃতিক বা প্রকৃতির সকল কিছুর সঙ্গে মানুষের সম্পর্ক যে কতটা নিবিড় তার কিছুটা বুঝতে পারা গেল। এবার আমরা শিক্ষকের সহায়তায় আমাদের আশেপাশে উদ্ভিদ ও প্রাণী সন্নিবেশ আছে এমন একটি জায়গা সরাসরি গিয়ে দেখে আসব। এই পর্যবেক্ষণ থেকে প্রাপ্ত তথ্য দিয়ে আমরা নিচের ছকটি পূরণ করব। দেখো, তোমাদের এই ছকটি পূরণ করতে হবে পর্যবেক্ষণকৃত প্রতিবেশের সঙ্গে মানুষের কার্যাবলীর প্রভাব। এখানে এই ছকটি তোমরা কিভাবে পূরণ করবা, তো চলো আমরা এই ছকটি পূরণ করা দেখে নেই। তো ছবির স্থান ও নাম হচ্ছে, তো এটি হচ্ছে তোমাদের বুড়িগঙ্গা, এবং তোমরা এটা ছকের মধ্যে এইভাবে লিখতে পারো যে মানুষের সঙ্গে সম্পর্ক আছে। তো দেখো, পাশের ছবির মতো বাংলাদেশের ছোট বড় মিলিয়ে প্রায় 700 নদী আছে। আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ডের উপর এর দৃঢ় প্রভাব অপরিসীম। সেচের পানি, শিল্পে ব্যবহৃত পানি, জলবিদ্যুৎ ও মৎস্য সম্পদের উৎস এসব নদী। তাছাড়া নদী আমাদের পরিবহন ও যোগাযোগের গুরুত্বপূর্ণ মাধ্যম। নদীকে কেন্দ্র করে মানুষ খাদ্য উৎপাদন, মাছ শিকার, পণ্য পরিবহন, ব্যবসা বাণিজ্য ইত্যাদি গড়ে তোলে। দেখো, তারপরে কি বলা আছে, সমস্যা চিহ্নিতকরণ। নদীর গতি প্রবাহে বাধা, শিল্প ও জলযানে বর্জ্য ফেলা, পয় নিষ্কাশন, প্রবাহ যুক্ত করা, নদী খনন, এরপর পলি জমে নদীর তলদেশ ভরাট হয়ে যাওয়া। এরপর সংস্করণের করণীয়, পলি ভরাট হয়ে যাওয়া নদ নদী খনন করা, নদীর উপর অপ্রয়োজনীয় বাঁধ, পুল, কালভার্ট নির্মাণ না করা, পানি প্রবাহ ঠিক রাখা ও জলধারা নির্মাণের উদ্যোগ নেয়া, এরপর নদী ভাঙন রোধ করা। আশা করি তোমরা এই ছকটি কিভাবে পূরণ করবা তার উত্তর পেয়ে গিয়েছো। দেখো, তারপরে তোমাদের কি করতে হবে। এখানে দেখো, তোমাদের মানচিত্রে প্রদর্শিত স্থানের নাম, পৃথিবীর মানচিত্রে অবস্থান। এখানে তোমাদেরকে এই মানচিত্র দেখে এগুলো তোমাদেরকে এই ছকটি পূরণ করতে হবে। চলো আমরা এই ছকটির সমাধান দেখে নেই। দেখো, এখানে মানচিত্রে প্রদর্শিত স্থানের নাম এবং পৃথিবীর মানচিত্রে অবস্থান দেয়া রয়েছে। এখানে তুন্দ্রা বা বরফকৃতি, এখানে বরফ হবে, বরফকৃত অঞ্চল। এরপর তৈগা, ক্রান্তীয় চিরহরিত বনাঞ্চল, মরুভূমি, তৃণভূমি, সমুদ্র বায়ুম। এরপর তোমরা মানচিত্রে অবস্থান এভাবে লিখতে পারো যে উত্তর আমেরিকা, ইউরোপ এবং এশিয়ার সাইবেরিয়া, আলাস্কা এবং কানাডার প্রায় অর্ধেক অংশ এর অন্তর্ভুক্ত। তো এই সবগুলো আমি পড়ব না, তোমরা এই স্ক্রিন থেকে দেখে দেখে তোমরা পড়ে নাও। এরপরে তোমাদের যে কাজটি করতে হবে, চলো আমরা সে কাজটি দেখে নেই। দেখো, এখানে তোমাকে বলছে যে এবার আমরা এইসব বায়োম সম্পর্কে আরেকটু ভালোভাবে জেনে নেব। যে কোনো বিষয় সম্পর্কে জানার গভীরে যেতে বিষয়টি নিয়ে অনুসন্ধান করতে হবে। সেজন্য আমরা দলে ভাগ হয়ে প্রতিটি দল একটি করে বায়োম নিয়ে অনুসন্ধান করব। এই অনুসন্ধান কাজটি আমরা বৈজ্ঞানিক অনুসন্ধান পদ্ধতির ধাপ মেনেই করব। অনুসন্ধানের জন্য আমরা প্রথমে একটি প্রশ্নমালা তৈরি করব। প্রশ্নমালাটি আমরা নিচের মতো করে তৈরি করতে পারি, আবার এর সাহায্য নিয়ে অন্যরকমভাবেও করতে পারি। তো এই বায়োম নিয়ে অনুসন্ধানে এখানে তোমাদেরকে প্রশ্ন তৈরি করতে হবে। দেখো, এখানে 5টি প্রশ্ন দেয়া রয়েছে, এভাবে তোমাদেরকে আরও প্রশ্ন তৈরি করতে হবে। চলো আমরা এই প্রশ্নগুলো কিভাবে তৈরি করবা দেখে নেই।
এখানে বায়োম নিয়ে অনুসন্ধান, এখানে তোমাদেরকে 9টি প্রশ্ন আমি এখানে লিখে দিয়েছি, তোমরা এগুলো পড়ে নাও। এরপরে কি বলা আছে চলো আমরা দেখে নেই। এই অনুসন্ধানের কাজের জন্য আমাদের যে তথ্য লাগবে তা আমাদের বইয়ের শেষে যে অনুসন্ধানী পাঠ থেকে অংশ নিতে পারি অথবা ইন্টারনেটের সাহায্যও নিতে পারি। অনুসন্ধানের কাজ শেষ হলে আমরা আমাদের নিজ নিজ দলের অনুসন্ধান থেকে প্রাপ্ত ফলাফল বায়োমের মডেল আকারে উপস্থাপন করব এবং প্রতিটি প্রতিবেদন লেখার নিয়ম মেনে একটি প্রতিবেদন লিখে শিক্ষকের কাছে জমা দেব। এরপর দেখো তোমাদের আরেকটি ছক রয়েছে, এখানে বনভূমির নাম এবং মহাদেশ ও দেশের নাম। ঠিক একইভাবে তোমাকে এই যে মানচিত্রটি লক্ষ্য রাখতে হবে এবং এই অনুযায়ী তোমাকে এই ছকটি পূরণ করতে হবে। চলো আমরা এই ছকটি পূরণ করে ফেলি। বনভূমির নাম তোমরা এখানে এইগুলো দিবা, তৈগা, ভূমধ্য সাগরীয় বনভূমির বৃক্ষ এবং ঝোপের অঞ্চল, এভাবে তোমরা এগুলো দিবা। এরপর তোমরা এখানে তোমাদের মহাদেশ এবং দেশের নাম এভাবে দিবা, তো এখানে মহাদেশ এবং তারপরে দেশ, এগুলো সব কিছু আমি দিয়ে রেখেছি, তোমরা এখান থেকে শুধু দেখে দেখে তোমরা খাতায় তুলে নিবা। এরপরের কাজটি হচ্ছে পৃথিবীর মানচিত্রে বন আচ্ছাদিত অঞ্চল 2000 থেকে 2020 সালের তুলনামূলক আলোচনা। তো এটি তোমরা কিভাবে করবে চলো দেখে নেই। এটি করার জন্য তোমরা এইভাবে লিখতে পারো যে আমাজন বনভূমি, এখানে 2000 সাল এবং এখানে 2020 সাল, এভাবে তোমরা পার্থক্যটা লিখতে পারো। আমি সবগুলো তোমাদেরকে বলছি না, ভিডিওটি অনেক লম্বা হবে, তোমরা মোবাইল স্ক্রিন থেকে দেখে দেখে এগুলো তুলে নাও। আশা করি তোমরা এটি তুলে নিয়েছো। তারপরে দেখো কি বলা আছে, অনুশীলনী। প্রথমে আমরা বাংলাদেশের মানচিত্রের সাহায্যে বাংলাদেশের প্রধান প্রধান বন আচ্ছাদিত এলাকা অবস্থান দেখব এবং তারপর বাংলাদেশের একটি খালি মানচিত্রে বিভিন্ন রং ব্যবহার করে বনভূমিগুলো অবস্থান চিহ্নিত করব। তো দেখো তোমাদের বইয়ে যে মানচিত্রটি দেওয়া রয়েছে এবং তোমাদের কাছে থাকা বিভিন্ন ধরনের যে রং পেন্সিল রয়েছে সেগুলো দিয়ে তোমরা এগুলো রং করবা বা আর্ট করবা। সেটা কীরকম, এই যে এইভাবে তোমরা আর্ট করবা। যে এবার আমরা যেসব বনভূমির নাম ও অবস্থান জানলাম, সময়ের সঙ্গে সেসবের পরিবর্তনের ধরন দেখব। তো এখানে তোমাদের বইয়ে এই ধরনের পরিবর্তন দেয়া রয়েছে। এরপরে আরেকটি ছক রয়েছে, বনভূমির নাম ও অবস্থান বর্তমানে কি কি পরিবর্তন হয়েছে। তো এই ধরনের যে ছকটি রয়েছে, তো এটি কিভাবে পূরণ করবা চলো আমরা দেখে নেই। এই ছকটি তোমরা এইভাবে পূরণ করবা, বনভূমির নাম ও অবস্থান বর্তমানে কি কি পরিবর্তন হয়েছে, পরিবর্তনের কারণসমূহ, এসব পরিবর্তন আমাদের জীবনে কোন কোন প্রভাব ফেলতে পারে, টেকসই উন্নয়নে কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে। তোমরা যদি এই ছকটি ভালোভাবে দেখে পূরণ করতে পারো তো তোমরা তোমাদের এই ছকের সমাধান পেয়ে যাবা। আশা করি তোমরা এই কাজটি তোমরা করে নেবা। দেখো তারপরে তোমাদেরকে কি করতে হবে, এখানে আমাদের সংবাদপত্র দুর্যোগ সংখ্যা, এখানে আমরা আমাদের ফলাফলগুলো নিয়ে একটি পত্রিকা তৈরি করব। আমাদের পত্রিকার শিরোনাম হবে আমাদের সংবাদ দুর্যোগ সংখ্যা। এরপর তোমরা এটি এভাবে লিখবা, নিজস্ব প্রতিবেদক। এরপর এখানে যা যা দেয়া রয়েছে তোমরা ঠিক এভাবেই তোমরা লিখবা। আমি এসব কিছু তোমাদেরকে বিস্তারিত বলতেছি না, কারণ ভিডিওটি অনেক লম্বা হবে। আশা করি তোমরা তোমাদের মোবাইল স্ক্রিন থেকে দেখে দেখে এগুলো তুলে নেবা। এরপর তোমাদের যে ছকটি রয়েছে, চলো তাহলে আমরা কি কি কাজ করতে পারি তার একটি তালিকা দলে বসে চূড়ান্ত করে ফেলি। এরপর এলাকায় সম্পদের টেকসই ব্যবহারমূলক কাজ। তো এই হচ্ছে তোমাদের যে এই অধ্যায়ের যে সকল কাজ রয়েছে তার সমাধান। আশা করি তোমরা সমাধানগুলো পেয়েছো। পূর্ববর্তী এবং পরবর্তী অধ্যায়ের সমাধানগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে এই সমাধানগুলো দেখতে পারো। সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।